মণিপুরের অশান্তির কি কোনো প্রভাব পড়বে আমাদের রাজ্যে? তীব্র সংকটে রয়েছে মণিপুর সরকার, তার কোনো প্রভাব কি পড়বে জাতীয় রাজনীতিতে? মণিপুরে শান্তি ফিরে না এলে উত্তর পূর্ব ভারতের কি কোনো ক্ষতি হতে পারে? 2023 সালের মে মাসে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর হঠাৎ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষণকে কেন্দ্র করে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ে রাজ্যের প্রধান দুই জাতিগোষ্ঠীর মধ্যে। সংঘর্ষ শুরু হয় ইম্ফল উপত্যকায় বসবাসকারী মেইতি জনগোষ্ঠী এবং পার্শ্ববর্তী পাহাড়ে বসবাসকারী কুকি উপজাতি অংশের নাগরিকদের মধ্যে। প্রায় 1.5 বছর ধরে চলা এই হিংসায় কয়েকশো মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো লোকসভা থেকে শুরু করে বিভিন্ন ভোটের ময়দান পর্যন্ত মণিপুর ইস্যুকে কেন্দ্র করে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করে আসছে। সম্প্রতি মণিপুরের শাসক দল বিজেপির সহযোগী ন্যাশনাল পিপলস পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে। তাদের অভিযোগ, মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ বীরেন সরকার। তবে গোটা দেশ জুড়ে মণিপুর নিয়ে রাজনৈতিক চর্চা এবং টানাপোড়েন চললেও এখনো সেই অশান্তি থামার কোনো আশা দেখা যাচ্ছে না বলেই মনে করছে অনেকেই। তাই প্রশ্ন জাগে, মণিপুর ইস্যুর নেপথ্যে কি কাহিনী লুকিয়ে আছে? কেন বারবার জ্বলছে মণিপুর? এই হিংসা কি শুধুই জাতিগত হিংসা, নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো অশুভ শক্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন, মণিপুরের এই হিংসার প্রভাব কতটা ছড়াতে পারে পার্শ্ববর্তী রাজ্য সহ গোটা ভারতবর্ষে? চলুন একটু গভীরে গিয়ে ভাবা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মণিপুর অশান্তি কেন থামছে না, বা আরো স্পষ্ট করে বললে কারা থামতে দিচ্ছে না, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছে আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। অভিজিৎ দা, প্রথমে আপনার কাছে আসি। সংরক্ষণ নিয়ে মেইতি আর কুকিদের মধ্যে এই যে সংঘর্ষ, এটা সেই সংঘর্ষের মাধ্যমে কিন্তু হিংসাটা ছড়ালো প্রথমে গত বছর মে মাসে। এখন এই সমস্যা তো আজকের নতুন কোনো বিষয় নয়, এর শেকড়টা কোথায়? মানে ইতিহাস কি বলছে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যায় মণিপুরে মেইতি অংশের যে জনগোষ্ঠী, যাদের মণিপুরি বলি, তারা ছিল রাজাদের বংশ, অর্থাৎ মেইতিরা রাজ্য শাসন করত। বাকি যারা ছিল নাগা এবং কুকিরা, তারা ছিল মোটামুটি নমেডিক ট্রাইবস, অর্থাৎ পাহাড়ে বসবাস করতো এবং জুম করতো, ঘুরে বেড়াতো। বাঞ্জারা 1830 সালে আপনার বার্মা থেকে, চীন প্রদেশ থেকে গন্ডগোলের ফলে প্রচুর কুকি উপজাতি চলে আসে মণিপুরের দিকে। আচ্ছা। এবং ব্রিটিশরা তাদের আশ্রয় দেয় যাতে বার্মার সাথে তাদেরকে যুদ্ধে কাজে লাগানো যায়। বার্মার সাথে ব্রিটিশদের যুদ্ধ চলছিল। আচ্ছা। ওইখানে ব্রিটিশরা সুবিধা করতে পারছিল না। তারা ভাবলো কুকিদের যদি আমরা এদিকে রাখতে পারি, 1830-35 সালের ঘটনা, নাগারা উত্তর দিকে তাহলে যে মাঝখানে যে ভ্যালি অঞ্চলটা, যেটা সমভূমি, এটাকে আমরা সেফ রাখতে পারবো বাইরের আক্রমণ থেকে। কারণ বার্মাতে উত্তর পূর্বে প্রচুর ছোট ছোট জাতিগোষ্ঠী আছে। এটা একটা খুব কি বলবো, একটা পিকুলিয়ার সিচুয়েশন। আপনি উত্তরপ্রদেশ দেখেন, 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার, সবাই আপনার হিন্দিতে কথা বলে, 20 কোটি লোক, 25 কোটি লোক। কিন্তু নর্থ ইস্টে যদি আপনি দেখেন, 2.5 লক্ষ কি 3 লক্ষ স্কোয়ার কিলোমিটারের এলাকাতে আপনি অন্তত 20টা জাতিগোষ্ঠী পাবেন। আচ্ছা। অন্য ভাষায় কথা বলে একদম। ফলে আর যেহেতু প্রায় 90% ওই অংশের লোকেরা জুম কাল্টিভেশন করে, শিফটিং কাল্টিভেশন, তারা এক জায়গায় বেশি দিন থাকে না। কিন্তু 47-এর পর এখন যখন রাষ্ট্র পেয়ে গেলাম, ওই সব জায়গায় বসে পড়লো তারা। বসে পড়ার পর এবার শুরু হয়েছে জমির অধিকার, রাজনৈতিক অধিকার এবং সরকারি কাজে যোগদানের অধিকার। আচ্ছা। মণিপুরের সমস্যা শুরু হয়েছে 47-এর পর থেকে, মোটামুটি আমরা দেখতে পাই, স্বাধীনতার পর থেকে। কারণ 47-এর আগে যারা মেইতে, তারা কিন্তু শিডিউল ট্রাইব ছিল। 47-এর পর তাদের শিডিউল ট্রাইব এটা চলে যায়, দাবিও করেনি, বলছিল চলে যায়। এখন মুশকিলটা হচ্ছে, মণিপুরে যদি আপনি ল্যান্ড এরিয়া বর্তমানে দেখেন, প্রায় 22,300 কত স্কোয়ার কিলোমিটার,
তার প্রায় 85% আপনার পাহাড়ি, আর 15% 20% সমতল উপত্যকাটা, উপত্যকা, লোকটাক ভ্যালি, যেটা লোকটাক আছে। এই যে 15 বা 20% এইখানেই মূলত মেইতেরে বসবাস করে, আর বাকি অংশে বসবাস করে বিভিন্ন উপজাতি, জো, কুকি, নাগা। এবং কুকি, জো, নাগা এরা কিন্তু একটা কম্প্যাক্ট ট্রাইব না, এরা লুজলি ট্রাইব, মানে নাগা গোষ্ঠী, কুকি গোষ্ঠী, এরকম আর কি। এখন যখনই এটা ট্রাইব ঘোষণা করলো এই এলাকাগুলিতে, যেটা হয়, মেইতেরা কিন্তু মণিপুরি, তারা এখানকার অধিবাসী, তারা কিন্তু ওই জায়গায় জমি কিনতে পারছে না। আচ্ছা। কিন্তু নাগা কুকিরা কিন্তু আপনার উপত্যকাতে জায়গা কিনতে পারছে। আর যখনই কোনো ট্রাইবেল কোনো জায়গা কিনে ফেলে, পরবর্তীকালে সেই জায়গা আপনি কিনতে পারবেন না, স্পেশাল রাইটে করবে আপনার ট্রাইবেল হয়ে যায়। এই বিভিন্ন কারণে আরো দেখা গেছে কি যে আস্তে আস্তে করে কুকিরা কিন্তু, নাগারা কিন্তু যারা ছিল পড়াশোনা করে, তারা শিক্ষিত হচ্ছে, তারা চাকরিতে জয়েন করছে এবং তারা ভ্যালিতে আসছে। মেইতিরা দেখছে তারা এসটি স্ট্যাটাস হারানোর পর তারা বিভিন্ন জায়গাতে তারা আস্তে আস্তে করে মনোবচনে পিছিয়ে পড়ছে, ডিপ্রাইভ হচ্ছে। আর বর্তমানে যে ট্রিগারটা হয়েছে সেটা শুরু 2021 সালে একটি মিলিটারি কনভয়কে অ্যাম্বুশ করে মেরে ফেলা হয়, কর্নেলকে মেরে ফেলা হয়। এটা সরাসরি প্রভাব আমরা দেখতে পাই 2023 সালে, 22 বা 23 সালে কর্নেলকে মারা হয়। কারণ একটা অলিখিত নিয়ম ছিল এখানে, যতই আপনি যুদ্ধ করুন না কেন, কোনোদিন কোনো আনআর্মড কোনো ফ্যামিলি ম্যানকে ওরা মারে না। আচ্ছা। এই প্রথম দেখলাম কর্নেল বিপিনকে মেরে ফেলা হলো, পরিবার সহকারে ওরা যাচ্ছিল চুয়াচাঁদপুর থেকে দিকে জিম্বাবুয়ে। দেখা গেছে 2021 সালে মায়ানমারে একটা বিরাট পরিবর্তন হয়। আং সান সুচি যে ডেমোক্রেটিক ইলেকটেড গভর্নমেন্ট ছিল, ওখানে সরিয়ে মিলিটারি পাওয়ার চলে আসে। মিলিটারি পাওয়ার চলে আসবার পর মিলিটারি ছিল যেহেতু বার্মান গোষ্ঠীর লোক, যা বার্মান মূল জাতি, তাদের সাথে অন্যান্য জাতি গোষ্ঠীর লড়াই শুরু হয়। মণিপুরের পাশে দুটো বার্মার স্টেট আছে, একটা সাগিয়াং আর একটা চিন স্টেট। এখানে যে উপজাতিরা ছিল তারা বার্মার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই মারামারি যখন চলছিল, ওরা অনেক লোক আস্তে আস্তে মণিপুরে চলে আসে এবং তাদের অস্ত্র কেনার জন্য, তারা সার্ভাইভ করার জন্য আস্তে আস্তে করে, যেখানে বার্মাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল একটা অংশ, ওরা আস্তে আস্তে করে বিভিন্ন রকম ড্রাগস কাল্টিভেশন শুরু করে। ওরা তো পপি কাল্টিভেশন করে, ওই পয়সার অস্ত্র কিনে ওরা বার্মার সাথে লড়াই করবে। মানে সেই বার্মিসরাই মণিপুরে এসে সেখানে কাল্টিভেশন করে শুরু করে এবং অন্যান্য লোকদের ইয়ে করে, উৎসাহিত করে। এর মধ্যে হয়েছে কি, মণিপুর হাইকোর্টে একটা পেন্ডিং ছিল, সেখানে বলা হয়েছিল যে মেইতেরা এসটি পাবে কিনা এসটি স্ট্যাটাস। হাইকোর্ট বলছে হ্যাঁ দিতে পারেন আপনি। এটা দেওয়ার সাথে সাথেই অল মণিপুর স্টুডেন্ট, ট্রাইবাল স্টুডেন্ট, ওরা একটা বিরাট বিদ্রোহ মানে আন্দোলন শুরু করে। এবার মণিপুরে ইম্ফলে যখন আন্দোলন যাচ্ছিল, এবার যারা এটা বিরোধিতা করে মেয়েদের, তারা এটাকে হামলা, একটা প্রতি হামলা হয়। এইখান থেকে ট্রিগার হয়। একদল ভাবছে, যারা কুকি ভাবছে, যদি এদেরকে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া হয়, আমাদের কি অধিকার, জমির থেকে অধিকার, কারণ এরা ট্রাইবাল জমি কিনতে পারবে, অর্থাৎ সংরক্ষণ সবার সমান হয়ে যাবে। দ্বিতীয়ত, চাকরি ক্ষেত্রে আমরা এসটি স্ট্যাটাস পাবো না, কারণ মেইতেরাও চাকরি ক্ষেত্রে আসবে। জেনারেল হয়ে যাবে, তখন বেসিক্যালি জেনারেল হয়ে যাবে, এসটি স্ট্যাটাসের তখন কোনো ভ্যালু থাকবে না, সবাই যদি এসটি হয়ে যায়, সবাই এসটি হয়ে যায়। এই বিভিন্ন কারণে এইবার কুকিরা প্রতিবাদ শুরু করলো, তখন ওদের সংঘর্ষ শুরু হলো। এইখান থেকে মোটামুটি ট্রিগার আপটা হয় এবং এখান থেকেই মানে এইভাবে ঘটনাটা হয়। আসলে এখানে এটা শেকড়, আমরা বলছিলাম দর্শক বন্ধুরা যে শেকড় অনেক ভেতরে লুকিয়ে রয়েছে এবং সেটাই জানার চেষ্টা করলাম। তবে সমস্যা সেটা নয়, সেটা কম বেশি সবাই জানি আমরা কোথা থেকে কিভাবে শুরু হয় সংঘর্ষ। কিন্তু বর্তমানে মণিপুর হিংসা নিয়ে অনেক রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে, সেটা গত 1.5 বছর ধরেই চলছে। একদিকে মণিপুর হিংসার শিকার হচ্ছে বহু বিধায়ক এবং সাংসদ, আর অন্যদিকে সম্প্রতি সরকারের সহযোগী এনপিপি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। অনেকেই বলছে সংকটের মুখে বিজেপির বীরেন সিং এর এই মুহূর্তে সরকার। এখন তাই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কি মণিপুর হিংসার বা মণিপুর যে এই সমস্যায় ভুগছে তার সমাধান একটা পথ কি বেরিয়ে আসবে? রাজনীতির জন্যই মণিপুরের সমস্যা। আচ্ছা, রাজনীতি করে করেই বেশি হয়েছে সমস্যাটা। আচ্ছা, আজকে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, আজকে আমাদের নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা চলছে। যে আলোচনাটা অ্যাকচুয়ালি আমরা শুধু মণিপুর না, এটা আমরা ত্রিপুরা সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চলের আমাদের শান্তি, সমৃদ্ধি,
এবং স্থিরতা বলতে পারেন নর্থ ইস্ট পুরোটারই আপনার ইয়েটা নর্থ ইস্টের কনটেক্সটে খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ Okay. এটা। ওকে, তো সেই জায়গায় কারণ আপনি দেখুন এটার পেছনে অ্যাপারেন্টলি তো আমরা যেটা জানলাম উনি খুব সুন্দর করে বলেছেন জিনিসটা যে দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা দেখুন জিনিসটা যে আপনার এসটি স্ট্যাটাস কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ করে দিয়েছে, কিন্তু রিজেক্ট করে দিয়েছে হাইকোর্টের অর্ডারকে, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলন কিন্তু থামেনি, কিন্তু কন্টিনিউয়াস চলে আসছে। তাহলে এসটি স্ট্যাটাস দেওয়াটা মূল উদ্দেশ্য ছিল না, শুধু কারণ না, এটার পেছনে আরো কিছু ঠিক রিজন আছে। আচ্ছা, এই রিজনটা আমাদের বোঝার দরকার আছে। আচ্ছা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি এই যে এটা পুরো আমাদের অন্য স্টেট গুলোতেও কিন্তু এরকম এথনিক কনফ্লিক্ট কিন্তু নর্থ ইস্টে কিন্তু নতুন নয়, কিন্তু কিন্তু একদম অনেক সব রাজ্যে আছে। এবং আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি এখানে যে এই যে যেমন আপনার এই এতে মণিপুরে কুকি আছে, নাগা আছে, অন্য প্রজাতিও আছে, ওরা কিন্তু নিজেরও কনফ্লিক্ট কিন্তু কুকি নাগা কনফ্লিক্ট কিন্তু 10 বছরের উপরে চলেছে 93 থেকে নিয়ে। আচ্ছা, প্রচুর লোক মারা গেছে কিন্তু। কিন্তু যখন এটাতে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যখন মানে মেইতির সাথে যখনই প্রবলেমটা শুরু হচ্ছে ওরা তখন এক হয়ে যায়, তখন ওরা এক হয়ে যাচ্ছে। এটা আরো ইন্টারেস্টিং আপনি ডেমোগ্রাফিক আপনি চিন্তা করতে, রিলিজিয়াস আপনি চিন্তা করতে গেলে আমাদের পুরো নর্থ ইস্টেরই, শুধু এটা না, এটা কেন আমি নর্থ ইস্ট বলছি এটাতে, আপনার নাগাল্যান্ডে দেখুন, মিজোরামে দেখুন, মেঘালয়ে দেখুন, নাগাল্যান্ডে 80%, 87% আপনার কনভার্টেড হয়ে গেছে খ্রিস্টানে। ওকে, নাগাল্যান্ড এবং মিজোরাম দুটোতেই 87 এর উপরে, 90% উপরে। হ্যাঁ, তো দেখুন 90% হয়ে গেছে এখন। মণিপুরে 75, মেঘালয়ে 75%, আচ্ছা, মণিপুরে 41%, 41%। এবার মণিপুরে আপনি যদি দেখুন, মণিপুরে এই যে মেইতি কমিউনিটির যে কনসার্নটা, এসটি স্ট্যাটাস বলুন বা ওরা যে চাইছে যে আমাদের অন্য জায়গাতে মানে এটা তো 10%, 10-12% জায়গা, বাকি জায়গাতে আমাদের যদি এসটি স্ট্যাটাস না পাই আমরা গভর্নমেন্ট জব পাচ্ছি না, গভর্নমেন্ট জবে আমাদের ফ্যাসিলিটি লিমিটেড হয়ে যাচ্ছে, বাইরে আমাদের এগ্রিকালচার আমরা করতে পারছি না, আমাদের জায়গা নেই, ল্যান্ড নেই আমাদের, তাহলে আমরা কিভাবে ইয়ে করব, আমাদের জীবিকা কিভাবে হবে? এক্সপ্যান্ড করতে পারছে না মেইতিরা বেসিক্যালি। হ্যাঁ, এক্সপ্যান্ড করতে ওদের একদম এবং আপনি দেখুন 61-এ আমাদের মেইতি ছিল আপনার প্রায় 65% ওকে অফ দ্য টোটাল পপুলেশন অফ আপনার মণিপুর, আর এখন এটা দাঁড়িয়েছে আপনার 53%। আচ্ছা, মেইতির ভেতরে আপনার আগে টোটাল আপনার মেইতির 41%, না পুরো মণিপুরে 41% আপনার ছিল এই হিন্দু ছিল। আচ্ছা, হিন্দু আছে এখন, আগে এটা 62% ছিল, মানে অনেকটা কমে গেছে। মানে পয়েন্টটা হচ্ছে কি, ওকে, না এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন আপনি, 62% ছিল আগে হিন্দু মণিপুরে, তার মধ্যে বেশিরভাগই মেইতি ছিল, মেইতি এবং কুকিরাও ছিল, নাগারাও ছিল হিন্দু। এখন বর্তমানে সেটা 41% দাঁড়িয়ে গেছে, তার মানে তাহলে অনেকটাই কমে গেছে, প্রায় 21% কমে গেছে হিন্দুরা। এটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কনভার্টেশন, বাইরে থেকে প্রচুর ইনফিলট্রেশন হয়েছে। আচ্ছা, প্রচুর এসছে আপনার বাইরের লোক। ওকে, এবং বাইরের লোক আসাতে মেইতি কমিউনিটি ওরা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে, ওরা হচ্ছে এদেরকে ইচ্ছা করে মার্জিনালাইজ করা হচ্ছে। আচ্ছা, মানে কোন একটা ব্রেইন কাজ করছে পুরোটা এই নর্থ ইস্ট নিয়ে, যেটা ইন্ডিয়ার পুরোটা স্টেবিলিটিতে হাত দিতে চাইছে। ওকে, এখন এই জায়গাটাতে এখন হচ্ছে কি দেখুন, এই প্রবলেমটা হয়ে যাচ্ছে অনেকটা জায়গাতে, এখানে যেমন ধরুন সনাতন ধর্মের সঙ্গে খ্রিস্টানিটির প্রবলেম, কারণ যেই ইয়ের সঙ্গে আপনার কনফ্লিক্টটা হচ্ছে মেইতি আর কুকি, তখন কুকির সাথে নাগাও হয়ে যাচ্ছে, এবং নাগা কুকি জনজাতির অলমোস্ট টোটালি আপনার খ্রিস্টান, কিন্তু বুঝতে পারছো তো, মানে জিনিসগুলো কিরকম হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমাদের মনে হয় ওভারঅল যে এটা এবং এটাতে আমি যারা হয়ে যাচ্ছে ওদের ব্যাপারে বলছি না, এটা পলিটিক্যাল ইস্যুতে আমি যাচ্ছি না। এখানে ইস্যুটা হচ্ছে এটার পেছনে যে একটা শক্তি যে কাজ করছে, যারা ইন্ডিয়াকে এই যে ধরুন না, প্রত্যেকটা কমিউনিটির সাথে সাথে একটা একটা করে মিলিটেন্ট আর্ম, একদম শক্তিশালী আর্ম মিলিটেন্ট গ্রুপ আছে। যেমন নাগাল্যান্ডের সাথে আছে NSCN আছে, কুকিদের সাথে কুকি
ইন্টারন্যাশনাল আর্মি আছে একটা, KIA হ্যাঁ কেআইএ ইন্ডিয়া। ত্রিপুরাতে দেখুন NLFT আছে। ত্রিপুরাতেও কিন্তু আমাদের 61-এ আমাদের যতটা খ্রিস্টান ছিল এখন কিন্তু টোটাল মানে জনজাতি কমিউনিটি 15% আপনার এখন বেড়ে গেছে। এটা মানে আমার পয়েন্টটা হচ্ছে কি, বাড়ুক, সবাই শিক্ষিত হোক, ভালোভাবে বাঁচুক, সবাই ঠিক আছে, কিন্তু শিক্ষিতের সঙ্গে এখানে কনভার্সন কনভার্সনের তো কনভার্সন না, শুধু কনভার্সনের সাথে সাথে কোথাও কোনো একটা জায়গায় যে এই যে আর্মড মিলিটেন্ট গুলো আছে, এই ওরা কিন্তু সবই কিন্তু এই কুকি এবং নাগা কমিউনিটি, যারা অলমোস্ট 90% কনভার্টেড হয়ে গেছে। ওকে, এবং ওদের স্ট্রং একটা প্রেজেন্স রয়ে গেছে এই জায়গাটা। তাহলে এখানে অনেক কিছু কাজ করছে মাথায়, যে এখানে তাদের এটার পেছনে কোনো একটা কাজ করছে। এবার মিলিটেন্টদের আরো একটা ইয়ে আছে, মানে অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিংলি বলতে পারেন, এটা অন্য কারণও থাকতে পারে, মানে অ্যাপারেন্টলি, মানে ইনসিডেন্টালি বলতে পারেন এটা। ইনসিডেন্টালি স্বাধীনতার পর থেকে নর্থ ইস্টের জন্য আপনার মিশনারি অ্যাক্টিভিটির জন্য টোটাল ফোকাস, আগে ইন্ডিয়াতে নর্থ ইস্ট মিশনারি অ্যাক্টিভিটি বেশি ছিল কেরল, গোয়া, কর্ণাটকা, এসব যায়, তামিলনাড়ুতে, পন্ডিচেরি, হ্যাঁ পন্ডিচেরি। এখন এটা শিফট হয়ে পুরোটা নিয়ে এসছে এখানে স্পেশাল ফান্ডিং দিয়ে নর্থ ইস্ট, এবং এটাতে এবং সাকসেসফুল, ওরা কনভার্সন অনেক হয়ে গেছে এই জায়গাটাতে। আমি বলবো এই জায়গাটাতে একদিকে হচ্ছে এই দিকের একটা কনভার্সন হয়েছে। এখন আমি বলছি না যে মিশনারিরা দায়ী, মিশনারিরা অনেক ভালো কাজ করেছে, কিন্তু কোশ্চেন হচ্ছে এরকম যখন একটা কনফ্লিক্ট হচ্ছে, একটা আর্ম মিলিটেন্ট গ্রুপ হয়ে যাচ্ছে, ওরা অশান্তি সৃষ্টি করছে, এবং মিশনারি অ্যাক্টিভিটি রিমোট এরিয়াতে হচ্ছে, এবং ওই জায়গাটাতেই প্রবলেমটা হচ্ছে, তাহলে ওদের তো একটা ইনফ্লুয়েন্স আছে, ওরা তো ওখানে এক্সিস্ট করতে পারছে। তো ওরা তো একটু হেল্প করা উচিত, যে যাতে মিটিগেট হয়ে যায়, প্রবলেমগুলো না হয়। সেখানে মিশনারিদের কাছে থেকে হ্যাঁ ওদের ভূমিকাটা তো এক্সপেক্টেড, এটা আছে না, এটা যে আমরা এখানে আমাদের এই যে যারা আমাদের ইয়ে আছে কনভার্টেড হয়েছে, ওদের থেকে এরকম ওরা এরকম অ্যাক্টিভিটি করছে, তাদের প্রভাবটা খাটিয়ে সেটাকে কতটুকু মিটিগেট করার চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এবং এটার সঙ্গে চায়না, মায়ানমার, বাংলাদেশ, এখান থেকে চায়না থেকে প্রচুর ফান্ড, অস্ত্রশস্ত্র, সাপোর্ট, ট্রেনিং সবকিছু আছে এই জায়গাটাতে। তো এই জন্য বলছি, এবং দে আর কোঅর্ডিনেটেড। এই যে NSCN বলুন, KIA বলুন, NLFT বলুন, এরকম আরো হাজারো মিলিটারি গ্রুপ আছে, দে আর ফান্ডেড। আরো একটা ইস্যু আছে এখানে, মানে এবং এই ইস্যুটা হচ্ছে আপনার ড্রাগ। এই যে নর্থ ইস্টে এত ড্রাগ, ত্রিপুরাতে দেখুন আমাদের ড্রাগের শিকার হচ্ছে। এটা কোথা থেকে হচ্ছে শুরুটা? মণিপুরে, কিন্তু এটা মণিপুর আছে, আরো দুই একটা জায়গাতে আছে, চুরাচাঁদপুর, হ্যাঁ। এবং বলছে যে এটাতে এই যে আপনার চুরাচাঁদপুর, যেটা মণিপুরের যেখানে, যেটা কুকিদের একদম কেন্দ্রস্থল, যেখান থেকে শুরু হয়েছিল এবারের সংঘর্ষ, এবং এটা কুকিদের সেন্টার পয়েন্ট একদম। এইখানেই কিন্তু এই যে ব্যবসায়ীরা পুরোটা ড্রাগসের সাথে যুক্ত, এখানে প্রচুর ড্রাগস এখানে ধরা গেছে, ধরা হয়েছে এখানে। মানে পয়েন্টটা হচ্ছে এই ড্রাগসের কারবারিটা যে করছে, এই যে ক্ষতি করছে, এটা কিন্তু এমন না যে আপনি যেটা বলছিলেন যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা কেন, তাহলে এখানে আমাদের পলিটিক্যাল পার্টিরা ওরা কি জানে না ইস্যুটা? জানে, কিন্তু জেনেও কিন্তু করছে না, কিন্তু বরঞ্চ আপনি দেখবেন যে যার সুবিধা মতো ফায়দা নিতে চেষ্টা করছে। নর্থ ইস্টের ডেভেলপমেন্টের কাজ হয়েছে এতদিন, হয়নি, না করে করে কিভাবে ভোট জেতা যায়, একটা এমপি সিট জিতে নেওয়া যায়, এটা। মণিপুর প্রবলেমে দেখুন আপনি, মণিপুরে এত প্রবলেম হয়েছে, কে আলটিমেটলি হু ইজ দ্য বেনিফিশিয়ারি অ্যাজ ফার এজ ইলেকট্রাল আপনার পলিটিক্যাল যেটা আছে, এটাতে আপনি ইলেকট্রাল পলিটিক্সে কে বেনিফিট, মণিপুরে দুটো সিট কে পেয়েছে, এটা ভাবার সময় এসছে এখন আমাদের। সাধারণ মানুষের এটা নিয়ে অ্যাওয়্যার হওয়ার দরকার আছে, যে এগুলোর আড়ালে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে। এগুলোতে অ্যাকচুয়ালি কি, এগুলোকে ফোকাসে আনে আমরা ইনডাইরেক্টলি আমরা কোন একটা মানে আপনার গভর্নমেন্ট যে আমাদের যখন যে রুলিং গভর্নমেন্ট থাকে, ওকে বদনাম করার জন্য বা যে করার জন্য আমরা দেশের স্বার্থকে কম্প্রোমাইজ করে পলিটিক্যাল মাইলেজ নিতে যাই। এবং এটার অ্যাডভান্টেজ এই মিলিটেন্ট গ্রুপগুলা বেসিক্যালি, তো এখানে প্রত্যেকটা জায়গার কিন্তু এক একটা মালিক আছে, দে আর ইন কন্ট্রোল।
মানে এই যে নাগা কেআইএ এনএসসিএন বলুন কেআইএ বলুন প্রত্যেকটা কমিউনিটি ওরা রিপ্রেজেন্ট করে এবং কন্ট্রোল করছে এরিয়া ওয়াইজ। এটা কিন্তু সবাই জানে কিন্তু পলিটিক্যাল পার্টি, ঠিক তারপরেও কিন্তু ওরা কিন্তু টু টেক পলিটিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু মানে এমন একটা স্ট্যান্ড করছে এমন একটা। এবং আপনি দেখবেন কিছুদিন আগে লক্ষ্য করছে রাজস্থান ইলেকশনের আগে পলিটিক্যাল মেসাকার হয়েছে কিন্তু আপনি টাইমিংটা দেখুন। এবার কিন্তু এই যে দুটো রাজ্যে ইলেকশন গেল তার ঠিক একসাথে কিন্তু আবার মেসাকারটা হলো। এই যে ইস্যুগুলো আমি বলছি হয়তো এটা মেয়ার কোইন্সিডেন্ট, কিন্তু হচ্ছে কি জিনিসগুলো লোকসভা ইলেকশনের আগে হয়েছে সিমিলার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এগুলো দিয়ে কি আমরা কি পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছি? যদি হয়তো নোয়িংলি আননোয়িংলি আমরা পলিটিক্যাল মানে এই যে নাগা উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মানে বিভিন্ন নাগা বলুন কুকি বা অন্য যারাই আছে ওদেরকে কিন্তু আপনি বলতে পারেন হেল্প করছি, ওদেরকে আমরা ইউটিলাইজ করছি, হেল্প করে দিচ্ছি, যেটা এট দি কস্ট অফ কম্প্রোমাইজিং ন্যাশনাল ইন্টিগ্রিটি। ঠিক আপনি যেটা বলছেন যে রাজনীতি করার স্বার্থে অনেক কিছু আড়াল করা হচ্ছে। এখন সেটাও ঠিক যে আসল যে ঘটনাগুলো সেগুলো কি সত্যি প্রকাশ্যে আসছে বা সেগুলো কি সত্যি অ্যাড্রেস করার চেষ্টা হচ্ছে যে জায়গাগুলোতে সমস্যা, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বিশ্বজিৎবাবু। এখন অভিজিৎদা, এই যে মণিপুর হিংসা কোনো কিছু থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা নয় তো? মানে বারবার যে হিংসা হচ্ছে আসল বিষটা কোথায় পোতা আছে? এবং সংরক্ষণ ইস্যুর আড়ালে যেমনটা বিশ্বজিৎবাবু বলছিলেন, সংরক্ষণ ইস্যুর আড়ালে অন্য কোনো শক্তি কাজ করছে, মানে এই প্রেক্ষাপটটা কি বলে মনে করেন আপনি? এই প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে আপনাকে দেখতে হবে যে আমাদের যে একদিন গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে গোটা পৃথিবী চলছে তার কন্ট্রোলিং পাওয়ার ছিল দুটো রাষ্ট্রের মধ্যে ভাগ করা, একটা ছিল সোভিয়েত ইউনিয়ন, একটা ছিল ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ক্যাপিটালিস্ট স্টেট, সোভিয়েত ছিল আপনার সোশ্যালিস্ট স্টেট। পরবর্তীকালে যখন সোভিয়েত ভেঙে রাশিয়া হয়ে যায় 90 দশক থেকে পুরোটাই কন্ট্রোল করছে এখন ইউরোপ এবং আমেরিকার ওই গোষ্ঠীটা। আস্তে আস্তে দেখা গেল কি আস্তে আস্তে করে গত 40 বছরে চীন উঠে এলো এশিয়া থেকে, ভারত সুপার পাওয়ার হিসেবে ভারত উঠে আসছে। এখন ওরা দেখতে পাচ্ছে এরা উঠে আসলে ওদের যে কর্তৃত্বটা পৃথিবীতে কমতে শুরু করেছে বা করবে। আচ্ছা, যার জন্য ওরা ভারতকে উত্তক্ত করার জন্য পাকিস্তানকে বা আফগানিস্তান ব্যবহার করত এবং পূর্ব দিকে আমাদের উগ্রবাদী সংসর্গে ব্যবহার করত। চীনকেও ওরা উত্তক্ত করার জন্য আপনার বিভিন্ন আপনার পশ্চিম দিকে আছে আপনার ওদের মুসলিম পদের ওদেরকে ব্যবহার করত। পূর্ব দিকে আপনার তাইওয়ানটাও এখন আনফিনিশ এজেন্ডা। এখন এই ব্যাপারগুলো হয়েছে কি ওরা ইউরোপিয়ানরা দেখবেন এদেরকে উস্কে রাখে, এদেরও কষ্ট দিয়েছে চীন, এটা বড় কথা না, উস্কে রাখে যে চীনকে কন্ট্রোল করা যায়। এখন পৃথিবীতে পঞ্চম বৃহত্তম শক্তি ভারত অর্থনীতিতে, কয়দিনের মধ্যে এটা 30-এর মধ্যে আপনার এটা তৃতীয়তে চলে আসবে। ফলে ভারত একটা শক্ত শক্তি হয়ে উঠছে। এখন ভারতের যে পররাষ্ট্র নীতি বা ভারতের যে নীতি, ভারত কোনো ক্যাম্পে বর্তমানে নেই, ভারত নিজের ক্যাম্প তৈরি করছে। অর্থাৎ ভারতকে যদি আমি কন্ট্রোলে রাখতে চাই তাহলে ভারতের চারপাশে যে অশান্তি সৃষ্টি করে রাখতে পারি, ডিস্টার্ব করতে হবে, ভারতের প্রচুর টাকা এবং ভারতের এফোর্ট সেটা ওই দিকে চলে যাবে। কারণ কোন গন্ডগোল আছে সেখানে মিলিটারি বাড়াতে হবে, যুদ্ধ অস্ত্র কিনতে হবে, যে অস্ত্র আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান হেলথ এগুলো চালু করতে পারতাম, এটা হবে। ফলে এখন যে কথাটা আসছে যে মায়ানমার একটা কি ভয়ঙ্কর অবস্থা, এই রাষ্ট্রটা এখন কন্ট্রোলে নেই মায়ানমার সরকারের। এইখানে দেখা যাচ্ছে এখন কিছু কিছু গোষ্ঠী নিয়ে এটা স্বতন্ত্র হতে চাইছে, গৃহযুদ্ধ চলছে। হ্যাঁ, মণিপুরের সামনে যে সাগাই এবং চিন স্টেট, ওইখানে কুকিজও একটা বিরাট বড় গ্রুপ আছে, ওরা মূলত খ্রিস্টান গ্রুপ। এখন ওদের মনে হয়েছে আমরা যদি খ্রিস্টান হয়ে যাই তাহলে আমরা আলাদা রাষ্ট্র গ্রহণ করতে পারবো, কুকি রাষ্ট্র। আচ্ছা, এরা কি খ্রিস্টান ছিল না? তাহলে এরা খ্রিস্টান 100-200 বছর ছিল না, ওরা ছিল ট্রাইবাল যে ধর্ম ছিল ওইটা। এখন এটা যদি হয় খ্রিস্টান স্টেট, এবং মনে রাখবেন যখন আমাদের ইউরোপিয়ান আসতে শুরু করে 1600-1700 দশকে পর্তুগিজে প্রথম কিন্তু ব্যবসা করতে আসতো, যখন তাদের সঙ্গে কিন্তু পাদ্রীরা আসতো, মনে রাখবেন। এসে ওরা তখন চার্চ বানাতো, ওইখানে যে রাত কাটাতো ওরা, লোকদের ভালো কথা বলতো। তারপরে কিন্তু ব্যবসায়ীরা আসতো, প্রথম আসতো
ধর্মীয় লোকেরা, তারপর আরো ব্যবসায়ী লোকরা, এবার তাদের রক্ষা করার জন্য আসতো মিলিটারিরা, শাসকরা আসতো, এইভাবে কিন্তু আসতো। প্রথমে কিন্তু ভারতবর্ষে কে শাসন করে নেই। ভারতবর্ষে যখন শাসন করতে এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200-300 বছর আগে, ভারত আস্তে আস্তে করে কিন্তু এরা আসছে। একইভাবে যখন ইসলামে আমাদের এখানে যে ভারতবর্ষে ইসলামিক যে মানে কি বলবো প্রভাব প্রতিপত্তি বেড়েছে, এটাও কিন্তু সেভাবে দুম করে কিন্তু কেউ আক্রমণ করেনি। প্রথম বিভিন্ন পীর ফকিররা এসছে, তার সাথে ব্যবসা বাণিজ্য এসছে। এইবার তাদের এই যে অবস্থাটা, এটাকে রক্ষা করার জন্য তখন পরবর্তীকালে মিলিটারি বা প্রশাসন এসছে, তখন এখানে একটা রাষ্ট্র স্থাপন। এটা কিন্তু একটা ট্রেন্ড আপনি দেখবেন গত 1000 বছরের। এখন সেইভাবে যখন গত 200 বছর এই অঞ্চলটা, যেটা বিশ্বজিৎ বাবু খুব সুন্দর বুঝিয়েছেন আপনাকে, গড়ে উঠলো, এখন তাদের মনে হয়েছে আমাদের যে ব্যবসাটা, যেটা পপি কালচার, যেটা মারা গেল, কর্নেল মারা গেল বললাম, ওনার কেন মারা হয়েছে বলি, এর আগে মিজোরামে ছিলেন। মিজোরামে উনি খুব ওনার দক্ষতা দিয়ে পুরো মিজোরামে যেখানে পপি কালচার সব ধ্বংস করে দিয়েছিল। ওনাকে মণিপুরে পাঠানো হওয়ার পর উনি চূড়াচাঁদপুরে প্রচুর পরিমাণে পপি কাল্টিভেশন ধ্বংস হতে শুরু করে উনি মিলিটারি পাঠিয়েছিল, যাতে যুব সমাজ নষ্ট না হয়ে যায়। তখন তারা সবাই মিলে ওনাকে গুলি করে মারে। কারণ এটা কিন্তু ঘটনা পাহাড়ি অংশে কিন্তু সেরকম কিন্তু আপনার উন্নত না, তাদের কাছে কোনো অপশন ছিল না। তাই বলে কি তারা কাজ করবে, মানে বেআইনি কাজ করবে? এটা তো হওয়া উচিত না। এই বিভিন্ন কারণ এখানে ছোট্ট করে একটু জেনে রাখি, এই যে আপনি বললেন যে পাহাড়ের অংশের কাছে বিশেষ কোনো কাজ করার জায়গা স্কোপ ছিল না, এটা কেন ছিল না? স্বাধীনতার পর মণিপুরের যেমন আমাদের রাজ্য যেমন বলুন বা বিভিন্ন নর্থ ইস্টার্ন বিভিন্ন স্টেটগুলোতে এই দিকগুলোতে কি নজর দেওয়া হয়নি তৎকালীন সরকাররা, কি বা তৎকালীন যারা শাসন ক্ষমতায় ছিলেন এই ব্যাপারটাতে? এই যে পাহাড়ের একটা বিরাট অংশ, তাদের কাছে রোজগার নেই বা তাদের কাছে কিছু করে খাবার মতো কিছু নেই, তাদের সেদিকটাই কি খেয়াল করেননি? বেসিক্যালি আপনি খুবই ভালো বলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখা গেছে এখানে উন্নত আগে থেকেই ছিল না, উন্নত আগে থেকে ছিল না। বাংলা এরা উন্নত হয়েছে, ব্রিটিশরা যখন আসলো তার আগেও ছিল, কিন্তু এই পাহাড়ি অঞ্চলগুলো উন্নত জিনিস করতে গেলে আপনার স্থায়ী বসতি এক জায়গায় বসতে হবে, বসে একটা শহর তৈরি করতে হবে, বাণিজ্য তৈরি করতে হবে, স্কুল কলেজ করতে, যেহেতু ওরা শিফটিং কাল্টিভেশন করতো, সে ওরা দেখবেন মায়ানমার, নর্থ ইস্ট এই অংশটা একটা বিরাট অংশ অনুন্নত। আমি খেয়াল করে দেখবেন এই পুরো একটা অংশ, ভারতের এই অংশটা না, ভারত, মায়ানমার, বার্মা, থাইল্যান্ডের এইদিকে পুরো অংশটা কিন্তু এখন অনুন্নত। এখানে হয়তো হার্ডলি কত 5 লক্ষ স্কোয়ার কিলোমিটার হবে, এখানে প্রায় 80টা সাব গ্রুপ এর শিফটিং কাল্টিভেশন করে। ইদানিং এই গত 50 বা 100 বছর এখন স্থিত হয়েছে, কিন্তু ঐতিহাসিকভাবে তারা কিন্তু আগের থেকে শিল্প যেটা হয়, শিল্প মানে স্থায়ী বসত, সেটা কিন্তু হয়নি। এখন আপনি যে সমস্যাটা বলছেন, এখন এই ঘোলা জলে মাছ ধরতে বিভিন্ন শক্তি এসে হাত বাড়াচ্ছে যাতে ভারতকে দাবি রাখা যায়। এইখানে যদি একটা অশান্ত সৃষ্টি করতে, তাকে দিয়ে ভারতকে যদি আমি এদিকে আনতে পারি, ডাইভার্ট করতে পারি সেই অংশে, যার জন্য আপনার শুনবেন শেখ হাসিনা বলেছিল আমাকে সেন্ট মার্টিন দেওয়ার কথা বলেছিল, এটা বলেছিল। এবং এটাও উনি বলেছেন যে চট্টগ্রাম পারবো একটা বিরাট অংশ নিয়ে স্বাধীনতার একটা ছক কষছে। তো এটা কার কথা বলা হচ্ছিল? কারণ পার্বত্য একটা অংশ কিন্তু প্রচুর কুকি লোক বসবাস করে। আচ্ছা, ওইদিকে মায়ানমারে কুকি লোক, এবার কুকিটার যে গ্রুপ, তার মধ্যে কিন্তু মিজোরামে একটা বিরাট অংশ আছে, মণিপুরে বিরাট অংশ আছে, আর সবচেয়ে বড় অংশটা থাকে বার্মাতে। বলে এই পুরো অংশ নিয়ে যদি আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করতে পারি, এইটা যে ভারতকে এবং চীনকে, চীন বেশি দূর না, এই দুটো যে উদীয়মান শক্তি, চীন তো উঠে গেছে এখন, বিরাট বড় শক্তি, ভারত এখন উঠছে, এদেরকে ভবিষ্যতে আমাদের স্বার্থের বাইরে গেলে এদেরকে এইটা দিয়ে আমরা ব্যাধিগ্রস্ত করে রাখতে পারবো। এইটাও একটা বলতে পারেন চলছে। ওকে, তাহলে মানে বাইরে থেকে হচ্ছে এই ষড়যন্ত্র তাহলে চলছে। মানে এত গরিব ওরা তো বন্ধু তৈরি করতে পারে না, এই অস্ত্রগুলি খুব দামি, ওরা আনে তো এগুলো কিনে না, কেউ তো দেয়, তো ফান্ড একটা বিরাট ফান্ড ওরা ওই ড্রাগ সাপ্লাই করে পায়। এছাড়া ওদের ট্রেনিং দেওয়া, বুদ্ধি দেওয়া, এই সবগুলিতে কোনো শিক্ষিত লোক দেয়, কোনো একটা অর্গানাইজেশন দেয়, একটা কি দুটো অর্গানাইজেশন দেয় না। এইগুলি আপনি পুরো পরিকল্পনা সবকিছু তো করা হচ্ছে, কিন্তু এত বুদ্ধি নেই। ওকে, তাহলে সেই চালনা করা হয় ব্যাপার। শেখ হাসিনার সেই সেন্ট মার্টিনেস, সেখান থেকে ধরো গল্পটা, এবং চট্টগ্রাম আপনি থেকে বলছেন, এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিশ্চিয়ানিটির একটা প্রভাব রয়েছে, কুকিরা সেখানে রয়েছে, এবং অবশ্যই সেই জায়গা থেকে যদি আমরা ধরি, পাশাপাশি এই যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন যে ড্রাগস পেডলিং, এই ব্যাপারটাও কিন্তু
এই রুট ধরে মায়ানমার রুট ধরে, এবং অনেকেই বলেন যে বায়া বাংলাদেশ, বায়া মায়ানমার ড্রাগস পেডলিং হচ্ছে। তাহলে পৃথিবীর 3টে জায়গা হলো বিখ্যাত। একটা হলো কলম্বিয়া অংশ, দক্ষিণ আমেরিকা কলম্বিয়ার এই অংশটা, উত্তর মানে দক্ষিণ আমেরিকার উত্তর অংশ। আরেকটা হলো কি আফগানিস্তান, পাকিস্তান এই অংশ, আর গোল্ডেন আর কোল্ড ক্রিসেন্ট এটা। আর হলো মায়ানমার এই অংশটা। এটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের ড্রাগ কিন্তু ভালো জিনিস। আপনার যখন অসুস্থ, ডাক্তার আপনার অসুস্থতার ড্রাগ দেবে, কিন্তু সেই ড্রাগ যে অনর্থক নেওয়া শুরু করি, ঘুমের ওষুধ আমি ঘুমাচ্ছি, ভালোই আছি, কিন্তু আমি ঘুমের ইঞ্জেকশন নিচ্ছি, তাহলে এটা তো আর আমার কাছে ওষুধ রইল না, সেটা আমাকে নষ্ট করে দিচ্ছে। ফলে ওরা প্রচুর তৈরি করে, এগুলো তৈরি করে কারণ কি, তারা ভাবে এটা তৈরি করলে খুব সহজে পয়সা পেয়ে যাব এবং এটার দাম খুব উচ্চ মূল্যে পেয়ে যাব। এবং এইটা দিয়ে এখন মুশকিলটা কি, যখনই টাকাটা আসবে, আমি যদি শিক্ষিত না হই, টাকাটা আমি কিভাবে খরচা করব? আমরা সবসময় ভাবি যে পয়সা ইনকাম করাটাই সবচেয়ে বড় কাজ জীবনে, তা নয়। ইউরোপিয়ানরা অনেক বেশি এগিয়ে আছে। আজকে কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়া দেখবেন তারা অনেক বেশি শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের জীবনটা অনেক উন্নত, সায়েন্টিস্ট প্রচুর। আজকে কেন যুদ্ধ হচ্ছে? কারণ তারা এই পরিমাণ যুদ্ধের সামগ্রী তৈরি করেছে, প্র্যাকটিস করেছে, এখন বলছে কাজে লাগাই। আমি একবার আপনার টক শোতে বলেছিলাম, আফগানিস্তান তো আমেরিকা চলে যায়, প্রচুর অস্ত্র রেখে চলে যায়, সবাই বলছে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে গেল। আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম না, আমেরিকা কিন্তু ইচ্ছা করে রেখে গেছে। আমি যদি আপনার বাড়িতে 10টা বই রেখে যাই, আপনি পড়ার চেষ্টা করবেন, কিনবেন, ভালো লাগবে। আর আপনি বাড়িতে পিস্তল রেখে যায়, বন্দুক, আপনি এটা গুলি চালাবেন, প্র্যাকটিস করবেন। তারপর আমার বুলেটের প্রয়োজন হবে। গুলি মানে কি, এটা কিন্তু ক্রিয়েট করে না, এটা কারো বুকে লাগলে, গুলিতে লেখা থাকে না, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বাঙালি আমার লেখা থাকে, যার বুকে লাগবে সেই শেষ। অর্থাৎ আপনি কি প্র্যাকটিস করছেন? ড্রাগ খাওয়ার পর আপনি স্বাভাবিক নেই, আপনার কাছে সে বোধ বুদ্ধিও নেই, হাতে টাকা আছে, এবার টাকা দিয়ে অস্ত্র কিনে আপনি জায়গা থেকে বেড়ে বেড়াচ্ছেন। এইটাই হলো গিয়ে যারা বসে আছে ওপরে কন্ট্রোল করে, তারা এইভাবে জিনিসটা কন্ট্রোল করছে। আজকে আপনি বলছেন, বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর কথা বলেছেন, ভারতে, পৃথিবীতে এই মুহূর্তে ভারতে সবচেয়ে বেশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর, ভাষা গোষ্ঠীর লোক আমরা একসাথে বসবাস করছি। কারণ কি, আমাদের কালচার হলো ইনক্লুসিভ, সবাইকে আমরা নিয়ে বসুদেব কুটুম্বকম। যখনই এই জিনিসটা, এই কালচারটা চলে যায়, অন্য কালচার যখন এখানে আসবে, তারা যদি এইটাকে না মানে, তখনই সমস্যা শুরু হয়। আমাদের এখানে প্রত্যেকের যে ধর্মীয় উৎসব এগুলো পালন করে অসুবিধা হয় না, কিন্তু বর্তমানে মনে হচ্ছে এগুলি পালন করাটা, বিশেষ করে সনাতনে বিশ্বাস করে, তাদের পক্ষে পালন করাটা একটু অসুবিধা, চ্যালেঞ্জিং হয়ে যেতে হচ্ছে। বিশ্ববাবু, আপনার কিছু মতামত এই বিষয়টা নিয়ে? এই যে বলা হচ্ছে যে চট্টগ্রামের একটা অংশ নিয়ে, মানে বাইরের হাত নিয়ে, এবং সরাসরি একদম এটাই তো বললাম প্রথমে, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, শুরু করেছেন যে এটা কি, এই যে কনফ্লিক্টটা কি বন্ধ হতে দেওয়া হচ্ছে নাকি? একদম এক্স্যাক্টলি এটাই হচ্ছে। কনফ্লিক্টটাকে কিছুতেই বন্ধ করানো যাবে না। এটার পেছনে ব্রেইনটা এইভাবেই আসছে, ইনস্ট্রাকশন এইভাবেই আসছে, এবং এটাতে উনি খুব সুন্দরভাবে বলেছেন। এই যে জায়গাটায় আমি টোটালি এগ্রি এটার সঙ্গে। টোটাল কথা হচ্ছে কি, ইন্ডিয়াকে ডিস্টার্ব করা। ইন্ডিয়াকে ডিস্টার্ব করা এত সহজে ডিস্টার্ব হবে না আশা করি ইন্ডিয়া। আর এবং শেখ হাসিনা যেটা বলেছেন, এটাও একদম কারেক্টলি বলেছেন। কথা হচ্ছে কি, এই এলাকাটাকে ইউটিলাইজ করা, মানে এই এলাকার লোকজনকে ইউটিলাইজ করা, ইউটিলাইজ করে দেশের এগেইনস্টে ওদেরকে কাজে লাগানো, দেশের এগেইনস্টে ওদেরকে কাজে লাগানো, একদম প্ল্যান্ড অ্যাকশন। সবচেয়ে খারাপ একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে কি, আমাদের দেশের পলিটিশিয়ান বিরোধীতে গেলে আমরা মনে করি যে সরকারের যে কোনো কাজের বিরোধিতাই আমাকে করতে হবে। এই জায়গাটাতেই প্রবলেম। এখানে জনগণের, আমার মনে হয় এখানে পাবলিক অ্যাওয়ারনেসটা এখন সবচেয়ে বেশি দরকার। আমি যদি সলিউশনের দিকে যাই, মানে জনগণের জাগ্রত হতে হবে, যে জাগ্রত হবে, এবং প্রত্যেকটা মুভ পলিটিক্যাল পার্টি যখন দেখলো যে এই পলিটিক্যাল পার্টি এটা দিচ্ছে, কারণ যে ওরা তো ড্রাগ স্মাগলার, যারা এটার পেছনে আছে, এগুলো করাচ্ছে, আচ্ছা ওকে ও 2টো সিট পাওয়ার জন্য এর পেছনে দাঁড়িয়ে যাচ্ছে, ওকে গভর্নমেন্টকে হেনস্থা করার জন্য। মানে আমি যদি ওরা না বুঝে করে, সেটি সেপারেট ইস্যু, এক্সকিউজেবল, এটা আননোয়িংলি করলো ওরা, ঠিক আছে, এটা মানা যায় তবু। কিন্তু নোয়িংলি আমরা যেখানে এখানে বসে বুঝতে পারছি, আমরা সবাই জানতে পারছি, এখানে সবাই জানতে পারছে যে হোয়াট ইজ বিহাইন্ড অল দিস থিংস।
তখন কেন আমি এমন একটা অ্যাকশন স্ট্যান্ড নেব যাকরা আমার এবারে 2টো সিট আমি হারাই না, তবু আমি কেন এটাকে মানে আমি ইয়ে করবো, এটাকে মানে যাতে বারে আগুনে ঘি দেওয়ার মতো কাজ করতে যাব না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিক দল যেটা করছে এখন সেটা মানুষের ভালো করছে না খারাপ করছে, ধরুন মানুষ হয়তো বুঝে উঠতে পারছে না, পারছে আস্তে আস্তে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন কিছু কিছু জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে এজিটেশন গুলো হচ্ছে না, যেমন এবার কিষাণ এজিটেশন হরিয়ানাতে কাজ করেনি, প্রথমবার কাজ করেছে, একবার কাজ করেছে, সেকেন্ড টাইম কাজ করেনি। কেন কাজ করেনি? মানুষ বুঝে গেছে যে না, আর এগুলো তো পলিটিক্স করছে ওরা। দেখুন ওই যে আবার ওই যে অ্যাথলেট যারা খেলোয়াড় নিয়ে ইয়ে করলো, যেন ওরা কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে গেল এখানে, মানে এটা দাঁড়িয়ে গেলে হয়তো জেনুইনও যদি হয় আন্দোলনটা, কিন্তু যে ওরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম নিয়ে ওরা যখন যাচ্ছে তখন মানুষ বুঝে যাচ্ছে যে আরে এগুলো তো সব তো পলিটিক্যাল রাজনীতি করার জন্য করছে। সেই সঙ্গে আমি আপনাকে টাইমিংটা বললাম এই কারণে, যে টাইমিংটা দিলাম যে রাজস্থান ইলেকশনের ঠিক আগে মণিপুর কনফ্লিক্ট, আবার হঠাৎ চুপচাপ 3-4 মাস, আবার ঠিক আগে আবার হচ্ছে। কেন হচ্ছে এগুলো? এবং সিমিলারলি এদের প্ল্যানটা অনেক বড়, যেমন চট্টগ্রামকে ওরা আগে হাসিনার সময় এটাকে ইউটিলাইজ করতে পারেনি। আপনারা জানেন ত্রিপুরাতে আগে কিন্তু এক্সট্রিমিস্টদের ট্রেনিং ক্যাম্প, একদম পুরো দস্তুর ট্রেনিং ক্যাম্প ছিল, কিন্তু এখন কিন্তু তখন এরপরে কিন্তু হাসিনার সময় ওরা পারেনি, উগ্রপন্থী অ্যাক্টিভিটি কমে গেছে, তো এখন কিন্তু আবার অ্যালার্মিং হয়ে যাচ্ছে। এখন হচ্ছে কি সরকার কোনো অ্যাকশন নিতে গেলে মনে করে যে আমি যদি মানে কোনো অ্যাকশন, স্ট্রং অ্যাকশন দরকার। এখন এইগুলো কিন্তু যেমন ধরুন আমি যারা কেউ কনভার্টেড হয়েছে কেউ হয়নি কিছু, আমি বলছি না ওদের দোষ আছে কিছু, দে আর ইনোসেন্ট পিপল। স্বাধীনতার পরে একটা সময় গেছে, আপনি যেটা বলছিলেন স্বাধীনতা অনেকটা বছর, দশকের পর দশককে ধরে নর্থ ইস্ট ইনক্লুডিং আমাদের স্টেট ডিপ্রাইভ ছিল অনেক দিকে, অন্যান্য দেশে তো অনেক কিছু হয়নি। তো কিছু না পেতে মানুষের যখন একদম সবকিছু, তখন ওরা দে হ্যাভ টেকেন দ্য অ্যাডভান্টেজ। হয়তো তারা সেবার মনোবৃত্তি নিয়েই গেছে, আমি এটা মেনেই নিলাম, সেবা মনোবৃত্তি, আমি সবকিছু এডুকেশন হেলথ কেয়ারে কাজ করেছি। কিন্তু যখনই আপনি এটার সাথে সাথে কনভার্সনে আপনি যাবেন, তখন আপনার সেবা নিয়ে কোশ্চেন মার্ক উঠে আসাটাই স্বাভাবিক। তার উপরে যদি এরকমের ইনসিডেন্ট গুলো হয়, এখানে যদি আপনাদের রোল যদি আপনি দেখাতে না পারেন, তখন তো মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলবে না, ঠিক? তখন এটা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতের বা বাংলাদেশও অনেক অংশে আমরা দেখি যে মণিপুরীদের বসবাস কিন্তু করেন। তো এনারা মানে কবে এবং কিভাবে এখানে এসেছিলেন সেই বিষয়ে আমরা যাচ্ছি না এই মুহূর্তে, কারণ অনুষ্ঠানের সময় কম। কিন্তু মণিপুরের হিংসার কারণে, মণিপুরে যে এইভাবে যে হিংসাটা, বেসিক্যালি আমরা এখন বলতে পারি যে এটাকে বন্ধ হতে দেওয়া হচ্ছে না, এটা যে বহিরাগত শক্তি এটার পেছনে কাজ করছে। তো সেই যদি না দিতে দেওয়া হয়, তার কোন ধরনের প্রভাব কি এদের উপর পড়বে যারা মণিপুরের বাইরে যে মণিপুরীরা রয়েছে? না দেখুন, আমি তো বললাম আইসোলেশনে, আমরা শুধু আইসোলেশনে মণিপুর নিয়ে আমরা কথা বললে চলবে না, এটা সবাই ডিরেক্টলি কতটা এক্সটেন্ডে কাজ করবে। ত্রিপুরাতে দাঙ্গা হয়েছে, দাঙ্গাও কিন্তু একটা কিন্তু কেউ না কেউ করিয়েছে, কিন্তু দাঙ্গাটা একটা ব্রেন ছিল, ভাতৃঘাতী দাঙ্গা। তো এরকম যখন আরেকটা কিছু যদি ত্রিপুরাতে হয়, এটা কিন্তু রুল আউট করা যাচ্ছে না, যদি মাস্টার মাইন্ড ওখান থেকে কাজ করে এবং ওদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, ওদেরকে যদি পলিটিক্যালি আমরা বুঝে হোক না বুঝে হোক একটা কিছু আমরা পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য, সিট পাওয়ার জন্য যদি সাপোর্ট মানে করতে থাকি। বাংলাদেশ এখন যে অবস্থা হয়েছে, বাংলাদেশে যে রকমের এগ্রিমেন্ট গুলা হচ্ছে, হ্যাঁ, একটা বিরাট বড় একটা বাংলাদেশও একটা বিরাট বড় ঘাঁটি হয়ে যাবে এটা। এখন তো ওরা পূর্ণ উদ্যমে আবার কাজ করতে চাইবে, যে এখান থেকে মায়ানমার আছে, এখান থেকে সব মিলে একটা কিছু মানে টোটালি উইক করা। আর ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে এটাকে আটকাতে হবে, তো এখানেই লাগিয়ে দিই। আর আমাদের নর্থ ইস্টের তো একটু কানেক্টিভিটি আছে, বাংলাদেশ নিয়ে গেলে একটু, এখন তো ওরা ধমকি দিচ্ছে বাংলাদেশ দোস্তুর মতো, আপনারা তো শুনেছেন নিশ্চয়ই, চিকেন নেক আছে, এটাকে আমরা কেটে দিলেই তো হয়ে যাবে এটা। হ্যাঁ, সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, আলাদা করে দেওয়া হবে। এই জন্য আমার পয়েন্টটা হচ্ছে কি, এখানে এই জন্য মানুষকে বুঝাতে হবে ইন ওয়ান সেন্স, যারা কনভার্টেড হয়েছে ওরাও আমাদের ভারতীয়ই, ওরাও ভারতবাসী, কোনো কারণে ওরা হয়েছে। ওদের ভেতরে সবাই যে এক্সট্রিমিস্ট এরকম না, ভালো আছে, অনেকেই খুবই ভালো আছে, এবং ওরা দেশের ইন্টারেস্ট বুঝে ওরা, হ্যাঁ, ওদেরকে বুঝাতে হবে যে দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে যারা কাজ করছে এরকম
সুতরাং সেই জায়গায় গভর্নমেন্টের এট দিস মুভমেন্ট আমি তো অন্তত যেটা দেখছি গভর্নমেন্টের এখন খুব স্ট্রং স্টেপ নেওয়ার সময় এসছে। মানে যেটা ন্যাশনাল আমরা কাশ্মীরে যেরকম প্রায়োরিটি দিয়ে কাজ করেছি সেরকম প্রায়োরিটি নিয়ে এখানে কাজ করার সময় এসছে। এবং এটাতে যত রকমের স্ট্রঙ্গার অ্যাকশন নেওয়া যায় ততই নিতে হবে। সেজন্য প্রয়োজনে হতে পারে কোনো কোথাও গিয়ে মানে অনেক এই সমস্যার সমাধান করতে গেলে, মণিপুরের সমস্যার সমাধান করতে গেলে ইন্টারন্যাশনাল কোনো প্রেসারে কি ভারত আসতে পারে কি? দেখুন, মণিপুর সমস্যার সমাধান করতে গেলে মূলত দুই গ্রুপ, মেইতেইরা বলছে যারা মণিপুরি মাতৃভাষা মেইতেই, ওরা বলছে আমাদের সংরক্ষণ দরকার। না, এটা তো ইন্টারনাল ব্যাপার। আমি বলছি আপনি কি বলবো, কুকিরা বলছে যদি এদের আপনি যদি এসটি স্ট্যাটাস দেন আমাদের স্ট্যাটাসে কোনো ভ্যালু থাকবে না, তাহলে আমরা তো ওদের সঙ্গে, ওরা খুব উন্নত, শিক্ষার্থী সব উন্নত, ফলে আমাদের সবকিছু আমরা হারিয়ে ফেলবো। এখানে তিনটে জিনিস হচ্ছে, একটা হলো গিয়ে মণিপুরে প্রায় 80% 85% জমি কিন্তু মেইতেরা কিনতে পারে না, কারণ এগুলো এসটি, নাগা এবং কুকিদের আন্ডারে আছে। যখনই এসটি স্ট্যাটাস উঠে যাবে মেইতেরা সেই জমি কিনতে পারবে। আর মেইতেরা বলছে আমরা যে এই ছোট্ট 20% মধ্যে আছি, আমরা এত পপুলেশন, চাকরি বাকরি এখন সেইভাবে নেই, আমরা ওই জমির দিকে বসবাস করবো, চাষবাস করব, সেই ফেসিলিটি দেওয়া হোক। কুকিরা বলছে ওরা যদি আমাদের এখানে আসে, ওরা এত উন্নত, আমরা তখন একদম পিছিয়ে যাব। এই জিনিসটাকে আমাকে মিটিগেট করতে হবে। কিভাবে করবেন আপনি মিটিগেট? আরেকটা জিনিস, এখন সবকিছু ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা। মণিপুরে যে 60টা সিট, তারপর 60% অ্যাবাভ সিট মেইতের যে অঞ্চলটা আছে ওই অঞ্চল থেকে আসে, পপুলেশন বেশি। হ্যাঁ, আর 40% সিট আছে বাকি নাগা এবং থেকে। কিন্তু এখন জনগণনা দেখা গেছে ওরা প্রায় 50% নিচেও চলে এসছে। ওরা বলছে রিঅ্যারেঞ্জ করা হোক সিট, রিঅ্যারেঞ্জ করা হোক সিট, যে যার জন্য মানে সংখ্যা সেই হিসেবে হোক। মেইতেরা এইটা হলো আমাদের সিট কমে যাবে, আমরা আমাদের তো পাঠাতে পারবো না। যেন মণিপুরে এখন যে চিফ উনি মেইতেই গোষ্ঠীর লোক। এই ধরনের বিভিন্ন কমপ্লেক্স ব্যাপার আসছে। এই ব্যাপারগুলো যতক্ষণ আপনি অ্যাড্রেস করতে না পারবেন ততক্ষণে মনে হয় একটু অসুবিধা হবে। সেই সুযোগটা কি মানে যে বহিরাগত শক্তিশালী তারা নেবে, তারা এই ব্যাপার নেবে। কারণ ভারতকে যদি উত্তক্ত করা যায়, তা ভারত যেভাবে তার শিক্ষা দীক্ষা অর্থ দিয়ে উন্নত করছিল সেখানে ডাইভার্ট ওইদিকে চলে যাবে। ফলে অর্থ আমাকে ওইদিকে ব্যয় করতে হবে, আমার লোকবল ওইদিকে ব্যয় করতে হবে। যাকে আমি ডাক্তার তৈরি করবো তাকে মিলিটারি তৈরি করতে হবে। যে টাকা দিয়ে আমি হাসপাতাল, স্কুল, আইআইটি করবো সেই টাকা দিয়ে আমাকে ট্যাঙ্ক কিনতে হবে। তো এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। বিশেষত আপনার এই অনুষ্ঠানের সময় চলে যাচ্ছে, আপনার এটাতে কি মানে মনে হয় এই যে বিভিন্নভাবে যে জট পাকিয়ে গেছে যেগুলো অভিযোগ বলছিলেন, এই জটগুলো খুলতে খুলতে কি মানে দিন চলে যাবে এবং বছরের পর বছর যাবে এবং বহিরাগত শক্তিরা এভাবেই তাহলে তাদের কাজ চালিয়ে যাবে? কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে তো এই ধরনের অশান্তি আগেও ছিল, আমরা সেগুলো তো অ্যাড্রেস করা হয়েছে, তাহলে মণিপুরকে কেন করা যাচ্ছে না? অ্যাড্রেস করা হয়েছে, হয়নি বলতে পারে, ঠিকভাবে করা হয়নি সবকিছু। আচ্ছা, সবকিছু করা হয়নি, এগুলো সব ক্রিয়েটেড। ওকে, প্রবলেম সবসময় থাকে। আপনার প্রবলেম কতটা আছে, ওই যে আপনার গ্লাস কতটা 10% খালি কি এইগুলো 10% খালি আছে, এটা আমরা দেখবো, 90% ভর্তি দেখবো না, ওইটা ওইরকম। সরকার নর্থ ইস্টের কারণে ব্যাপারে আমি বলতে পারি এই জায়গাটাতে, এখানে এইসব ইস্যুকে একটা সাইডে দিয়ে প্রয়োজনে প্রেসিডেন্ট রুল দিয়ে হোক, যেভাবে হোক ট্যাকেল করার দরকার আছে। সারাউন্ডিং স্টেটগুলোতেও একই রকম ব্যবস্থা করার দরকার আছে। মানে সোজা কথা হচ্ছে, শুধু ইস্যুর ভিতরে নিজেকে আটকে না রেখে এটা মাথায় রাখতে হবে যে একটা বাইরের একটা শক্তি ইন্ডিয়ার এগেইনস্টে কাজ করছে। এবং এই জন্য আমি বারবার অ্যাওয়ারনেস করে, সবাইকে অ্যাওয়ারনেস করে স্ট্রং অ্যাকশনের কথা বলছি। অ্যাওয়ারনেস করার উদ্দেশ্য, তুমি যদি ওদের সাথে থাকো কিন্তু তোমার লাইফও কিন্তু ডেঞ্জার হয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং তুমি নিজেকে তুলে আনো, সরিয়ে আনো এখান থেকে, এরকম স্ট্রংলি, যেটা আমাদের কাশ্মীরে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি, 2 কোটি 2.5 কোটি এক বছরে, গত বছরে গেছে আপনার মানে ট্রাভেলার্স। তো এটা কিভাবে সম্ভব হয়েছে বুঝতে পারছেন তো? এই রকমের মানুষের ভিতরে একটা কনফিডেন্স আসবে এখানেও। আসার জন্য এটা কাশ্মীর লাইক সিচুয়েশন চিন্তা করে পুরোটা নর্থ ইস্টকে নিয়ে চিন্তা করার দরকার আছে। বিশেষ করে যে জায়গাগুলোতে কনফ্লিক্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। এটা আপনি বলছেন তাহলে গভর্নমেন্টকে এই মুহূর্তে একটা স্ট্রং স্টেপ নিতে হবে, স্ট্রং স্টেপ নিতে হবে, ছোট ছোট ইস্যুগুলোর ভিতরে জড়িয়ে না রেখে ইস্যু সলভ করতে থাকুক, কিন্তু ওভারঅল যে জিনিসটা যে আমাদের নেশন ফার্স্ট।
এবং বিভিন্ন এটা। রাজনৈতিক দলগুলো যে এই বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করছে, বিরোধীরা বিশেষ করে, এবং আমি সব রাজনৈতিক দলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা নোয়িংলি আননোয়িংলি অ্যাটলিস্ট নর্থ ইস্টের এই রকমের কাজের ক্ষেত্রে দেশ আগে, ইন্ডিয়া দেশ আগে চিন্তা করে যে কোনো জায়গাতে আপনি স্টেপ নেবেন, আপনার কথা বলবেন, প্রেস কনফারেন্স করবেন, শুধু মাথায় রাখবেন যে এটাতে এরকম একটা অ্যাকশন চলছে, আপনারা মাথায় রাখবেন এটাতে। ওকে, আপনার কিছু আর? যেটা হবে তার দুরকম হতে পারে, একটা হলো শর্ট টার্ম আর লং টার্ম। শর্ট টার্মে করতে হবে কি, যেহেতু মায়ানমারে একটা আজকে 1.5-2 বছর যুদ্ধ চলছে, প্রচুর অস্ত্র অ্যাভেলেবল, প্রচুর যোদ্ধা এখান থেকে মণিপুরে ভারতে আসতে বাঁচার জন্য ক্যাম্প তৈরি করছে। কাশ্মীরে লং টার্মে এখন শান্ত হয়েছে, শর্ট টার্মে কিন্তু মিলিটারি রুল ছিল, পাঞ্জাবেও তাই ছিল, আসামে কিন্তু মিলিটারি লড়েছে, নাগাল্যান্ডে তো 40 বছর ভারতবর্ষ মিলিটারি ছিল। মণিপুরে এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যে হারে অস্ত্র লুট হয়েছে এবং অস্ত্র নিয়ে লোক এসছে বা আছে, এইগুলো যদি আপনি মিটিগেট করতে না পারেন, এগুলো তো ব্যবহার হবে না, অস্ত্র তো ব্যবহার করছে এখন। এইগুলো কিন্তু শান্তি শৃঙ্খলা বুঝতে হবে, এইগুলো কিন্তু ইমিডিয়েট বন্ধ করতে হবে, যেইভাবে হোক, সেই শক্তি দিয়ে, মানে শক্তি দিয়ে এগুলো বন্ধ করতে হবে। এখন ড্রোন দিয়ে বোম নিক্ষেপ করা হচ্ছে এবং স্থানীয়ভাবে মিসাইল তৈরি করা হচ্ছে, রকেট তৈরি করা হচ্ছে, এগুলো লড়াই চলছে 40 বছর যাবত, এগুলো বন্ধ করতে হবে। পুরো এরিয়া কন্ট্রোল নিচ্ছে ওরা, এবং ড্রাগ বন্ধ করতে হবে। এই ড্রাগ মানি হচ্ছে, ড্রাগ খাচ্ছে, ড্রাগ তো ভালো জিনিস নেই, সেখান থেকে আসছে, তারা তো ন্যায় নীতিহীন হয়ে যায় তখন ড্রাগের পয়সা দিয়ে। এইগুলো বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিশ্বজিৎ বাবু আপনাকে ধন্যবাদ, অভিজিৎ বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, অনেকেই বলছেন শুধু নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে মণিপুরে হিংসা বন্ধ করা সম্ভব নয়, মণিপুরে শান্তি এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। আবার অনেকেই মনে করছেন সামাজিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। তবে বিশেষজ্ঞরা সন্দেহান যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জাদুকাঠি আসলেই কি রাজনৈতিক নেতৃত্বদের হাতে আছে, নাকি এর রুট কজ অন্য কোথাও? বের হবে, খবর নিশ্চয়ই বের হবে, কিন্তু এই মুহূর্তে সর্বপ্রথম যেটা প্রয়োজন মণিপুরকে শান্ত করা, এবং সরকারের সেই দিকে অবশ্যই নজর রয়েছে। সরকার যেভাবেই হোক আগে মণিপুরকে শান্ত করতে হবে, তারপর খুঁজে দেখতে হবে যে এর রুট কজ কোথায় ছিল। আগামী দিন যেন মণিপুরের মতো অন্য কোনো রাজ্য অশান্ত না হয়ে ওঠে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মণিপুরের সমস্যার সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।